ঈদের পর প্রথম কর্মদিবসে সকাল 9:01 সচিবালয়ের প্রধানমন্ত্রী মন্ত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময়, মুদ্রা তহবিলের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালকের সঙ্গে বৈঠক। মানব পাচার মামলায় গ্রেফতার দেখানো হলো 1/11 অন্যতম কুশীলব জেনারেল মাসুদকে। বৈষম্য বিরোধী আন্দোলনকালে হত্যাসহ মামলা আছে 11টি। জ্বালানি নিয়ে দুহাসা চাহিদার তুলনায় কম পাওয়ার অভিযোগ পেট্রোল পাম্প মালিকদের। পর্যাপ্ত মজুদ আছে দাবি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর। ঈদের দীর্ঘ ছুটি শেষ, রাজধানীতে ফিরছে মানুষ। সড়ক দুর্ঘটনায় যশোরে বাবা, ছেলে, নাতনি আর নাটোরে 3 জন নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সকাল 8:40 গুলশানের বাসা থেকে রওনা দিয়ে 9:01 সচিবালয়ে তাঁর দফতরে পৌঁছান। অফিসে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদের কুশল বিনিময় করেন। সচিবালয়ে তার সাথে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এশিয়া ও প্যাসিফিকের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ও অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন সময় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন, মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সাথে ঈদের কুশল বিনিময় করেন। এদিকে ঈদ উল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কক্ষে দেখা যায় উৎসব পরবর্তী উষ্ণ ও আনন্দময় পরিবেশ। ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলির মধ্য দিয়ে অফিস কার্যক্রম শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। অনেককে এই দীর্ঘ ছুটির পর কাজের পাশাপাশি ঈদের অভিজ্ঞতা ও ভ্রমণের গল্প করতে দেখা গেছে। শুরুতে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সচিবালয়ে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসে। মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজ দফতরে উপস্থিত হলে সংশ্লিষ্ট সচিব ও দফতর প্রধানেরা তাদের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন। এ সময় গণমাধ্যমের সাথেও মত বিনিময় করেন মন্ত্রীরা। সঠিক সময়ে দায়িত্বশীল পদক্ষেপ নেয়ায় জ্বালানি সংকটের পর ঈদে পরিবহন ও দ্রব্যমূল্য নিয়ে সমস্যা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে IMF এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির খারাপ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু হবে। এরই মধ্যে বেশ কিছু কার্যক্রম শুরু হয়েছে। বলেন, অনেক সংস্কার কার্যক্রম দরকার, সেদিকে সরকার অগ্রসর হবে বলে জানান তিনি। আগামী জাতীয় বাজেটে এর প্রতিফল মিলবে বলেও আশা অর্থমন্ত্রী। জ্বালানি তেল কিনতে অর্থের যোগানের বিষয়ে IMF এর সাথে আলোচনা হয়েছে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাইয়ে ওয়াশিংটনে আরও আলোচনা হবে। এছাড়া IMF এর ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের বিষয়টি ইতিবাচক ধারায় রয়েছে বলেও দাবি অর্থমন্ত্রীর। খুব সহসাই আপনারা দেখতে পাবেন, বাজেটের মধ্যে এটা প্রতিফলন দেখতে পাবেন। আমরা স্প্রিং মিটিংয়ে ওয়াশিংটনে যাচ্ছি, সেখানে বিস্তারিত আলোচনা হবে। পুরো রমজান মাসে দ্রব্যমূল্যের স্থিতিশীল ছিল, পরিবহনে কোনো সমস্যা হয় নাই। তেলের এত বড় সংকট থাকা সত্ত্বেও তেলের অভাবে কোনো পরিবহন বন্ধ ছিল না এবং গার্মেন্টসের শ্রমিকদের বেতন সঠিক সময়ে দেওয়া হয়েছে, কোনো অস্থিরতা ছিল না। এই পর্যন্ত অর্থনৈতিক ব্যবস্থাপনায় আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সরকার তো একা পারবে না। আমরা সকলের দেশবাসীর কাছে আবেদন করব, সকলকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সংযম আমাদের মধ্যে আসতে হবে। পল্টন থানার মানব পাচার মামলায় 111-এর অন্যতম কুশীলব সাবেক MP অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। মধ্যরাতে রাজধানীর বাড়িধারা ডিওটিএইচ থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর তাকে নেওয়া হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, সাবেক এই এমপির বিরুদ্ধে বৈষম্য বিরোধী হত্যা মামলা সহ 11টি মামলা রয়েছে। মালয়েশিয়ার জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেটের মূল হোতাও তিনি। তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন 1/11-র পট পরিবর্তনের অন্যতম প্রধান ভূমিকায়। তখন তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ
রাজনৈতিক নেতাদের আটক নির্যাতনের নেতৃত্বে মাসুদউদ্দিন চৌধুরীর নাম বারবার উঠে আসে। তখন 2008 সালে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত হন। আওয়ামী লীগ সরকার 3 দফায় তার চাকরির মেয়াদ বাড়ায়। পরে জাতীয় পার্টি থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্যও হন মাসুদউদ্দিন চৌধুরী। গ্রেপ্তারকৃত মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় 6টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় 5টি, মোট 11টি মামলার তথ্য এই পর্যন্ত আমরা পেয়েছি। এর মধ্যে ফেনী জেলায় 3টি মামলা বিচারাধীন এবং সেই বিচারাধীন থাকা অবস্থায় উনি পলাতক থাকায় ওনার বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। ফেনী জেলায় আরও 3টি মামলা এবং ডিএমপির 5টি মামলা সহ মোট 8টি মামলা এখনও তদন্তাধীন। এছাড়াও ওনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে এবং সিআইডিতে একাধিক অভিযোগ বর্তমানে তদন্তাধীন রয়েছে। জ্বালানি সংকট নিয়ে আজও চলছে ধোঁয়াশা। ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় কম জ্বালানি পাচ্ছেন তারা। অপরদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সরকারের হাতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে, এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। আজও পাম্পগুলোতে দেখা গেছে ভোক্তাদের দীর্ঘ লাইন। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। দেশে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব আগেই পড়েছে। জ্বালানি সংকটে দীর্ঘদিন ডিজেল অকটেনের সংকটে ভোক্তারা। পাম্প স্টেশনের বাইরে এমন লম্বা সারি এখন নিত্যদিনের ঘটনা। কোথাও কোথাও জ্বালানি না থাকায় বন্ধ রয়েছে স্টেশন। অলস সময় পার করতে দেখা যায় পাম্প স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের। ডিজেলও নাই, অকটেনও নাই, আমাদের তেল আজকে আসবে, তারপর আমরা দিব আর কি। আমাদের শুধু তেল দেয় হলো 9000 অকটেন, 9000 ডিজেল দেয়, হয়তো সন্ধ্যার আগে শেষ হয়ে যায়। এইটা নিয়ে 6 নাম্বার। এর আগে সবগুলোতে ঘুরছি, ওগুলিতে এক একটাতে প্রায় 150-200 লোক দাঁড়ানো, 2টাতে দিতেছে, বাকি 3টাতে নাই। তেল তো পাওয়া যাচ্ছে না, 4-5 ঘন্টা সিরিয়ালে থাকার পরও তেল পাওয়া যাচ্ছে না। ব্যবস্থা চলতে থাকলে তো গাড়ি তো পার্কিংয়ে রাখা ছাড়া আর কোনো উপায় নেই। রাস্তার জল তো বাচ্চাদের একটা ইমার্জেন্সির বিষয় আছে, ফ্যামিলির বিষয় আছে, ইমার্জেন্সি একটা হসপিটালে যেতে হইতে পারে, স্কুল কলেজ সব তো বন্ধ করা উচিত। তাহলে স্টেশনের কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় ডিপো থেকে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে তাদের। অপরদিকে ভোক্তারা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডিজেল অকটেন নেওয়াতে সংকট আরও ঘনীভূত হচ্ছে। এ যাবৎকাল আমরা 24,000 লিটার প্রতিদিন বিক্রি করি, 21 থেকে 24,000। এখন আমাদের তেল দেওয়া হয় অনলি 9,000 লিটার, যেটা বিকালে আসে, 2টার দিক থেকে দেওয়া শুরু করি, সন্ধ্যার মধ্যে শেষ। একবার নিয়ে গেল তো আবারও সিরিয়াল ছোট থাকলে আবার সিরিয়াল ধরে আসতেছে, এমন করছে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই। সরকারের কথা অমান্য করে অনেক স্টেশন রেশনিং করে সীমিত পরিসরে তেল দিচ্ছে। হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় এসে শেষ করে ফেলছে। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা। আমি জনগণের কাছে আজকে আপিল করছি যে এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। জ্বালানি তেল সংকটে মাঠ পর্যায়ে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ সচেতন ভোক্তাদের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, এবারের ঈদে মানুষ ভালো স্বাস্থ্য সেবা পেয়েছে। যে হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করবে তাদের লাইসেন্স বাতিল করা হবে। সকালে সচিবালয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এমন মন্তব্য করেন তিনি। গর্ব করতেছি না, বাট একটু বলবো যে রুগীরা বলেছে আগের চাইতে আমরা সরকার আসার পরে অনেকটা উন্নত হয়েছে। ডাক্তারদের অ্যাটেন্ডেন্স, মেডিসিন সাপ্লাই এবং খাওয়ার মান আমি নিজে চেখে দেখেছি, খাওয়ার মতো। আপনারা জানেন আসাদগেট থেকে শ্যামলী পর্যন্ত একটা ক্লিনিকের হাব তৈরি হয়েছে, বাট ভেরি লো ক্যালিবারের সার্ভিস দেওয়া হচ্ছে। কালকে একটা ক্লিনিক আমরা দেখেছি যেখানে আপনারা মিডিয়া তো দেখেছেন, সাংবাদিকরা এটাকে উদ্ঘাটন করেছে। আজকে থেকে আমাদের ডাইরেক্টর হসপিটাল বাকি সমস্ত ক্লিনিকগুলিতে ভিজিট করবে, তাদের লাইসেন্সগুলি চেক করবে, এক্সিস্টিং ডাক্তার আছে কিনা, সমস্ত যা যা থাকার দরকার এগুলি চেক করে, যেগুলি না পাবো আমরা লাইসেন্স বাতিল করে দেব।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহিরুদ্দিন স্বপন বলেছেন, ইতিহাসের শিক্ষা বর্তমান সরকার লাগাতারভাবে চর্চা করবে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ এবং তা চর্চার উপরই সুশাসনের গতি নির্ভর করে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার রাজধানীর সিডডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দূরবীনের নিচে রেখে অধ্যয়ন করতে হবে। সেখান থেকে জানতে হবে ফ্যাসিবাদের উৎস কোথায় লুকিয়েছিল। এই অধ্যয়ন ফ্যাসিবাদের বিরুদ্ধে অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করবে বলেও মনে করেন মন্ত্রী। তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি মীমাংসিত নয়, তবে জনগণের চাওয়া দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আমাদের দেশে এই মুহূর্তেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালতের বিচারাধীন আছে। এখনো পর্যন্ত আদালতের সেই চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এবং রাষ্ট্রপতির যেই আদেশের বলে আমাদের সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়েছে, সেই সংক্রান্ত আলোচনা যেটি সংসদে চলছে তার মীমাংসা না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের ভবিষ্যতের সাংবিধানিক অবস্থানটা পরিষ্কার হবে না। শেষ হয়েছে ঈদের ছুটি। গত 2 দিন ধরে মানুষ ফিরছে রাজধানীতে। দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে আসা মানুষের ভিড় কিছুটা বেড়েছে সদরঘাটে। অনেক কর্মস্থলে যোগ দিতে একটু আগেভাগেই রাজধানীতে ফিরছেন। এদিকে কমলাপুর স্টেশনেও রাজধানী ফেরত যাত্রীর চাপ তুলনামূলক কম। তবে কমলাপুরে আজও রাজধানী ছেড়ে যাওয়া মানুষের ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ছুটি থাকায় এখনও পুরোপুরি শুরু হয়নি মানুষের ঢাকায় ফেরা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। এখনো দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষের অন্যতম প্রধান বাহন লঞ্চ। ঈদে নৌপথে বাড়ি ফেরা মানুষের সংখ্যা কম নয়। ঈদ শেষ, ধীরে ধীরে মানুষ ফিরতে শুরু করেছেন নিজ নিজ কর্মস্থলে। তবে লঞ্চগুলোতে সপরিবারে ফেরার সংখ্যা তুলনামূলক কম। সদরঘাটের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। এবার ঈদটা খুবই সুন্দর কাটছে, জামজট পাইলাম না, খুবই ভালো হয়েছে। যাওয়ার সময় জাম পেলাম না, আসার সময় জাম পেলাম না। আগেই গেছি এবং আগেই চলে আসছি, যার ফলে জামটা বা কষ্টটা আমাদের হয় নাই। আত্মীয় স্বজনের সাথে সবাই এক মিলেমিশে আমরা ঈদ উদযাপন করেছি এবং খুব ভালোই লাগলো। এদিকে কমলাপুর স্টেশনেও রাজধানী ফেরত যাত্রীর চাপ তুলনামূলক কম। ঈদে যারা গ্রামে ফিরতে পারেননি এখনো তারা ফিরছেন ট্রেন যোগে। স্বস্তিতে স্বজনের সান্নিধ্যে ঈদ করতে পেরে খুশি ঢাকায় ফেরা মানুষ। রাজধানী সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায় জরুরি প্রয়োজনে অফিস খোলার দিনেই ঢাকা ফিরছেন অনেকে। পরিবার পরিজনের সাথে ঈদ খুব চমৎকারভাবে কাটিয়েছি। আজ ঈদের ছুটির পরে, দীর্ঘ ছুটির পরে আজ থেকে অফিস খোলা, এই জন্য আমরা অফিসে আসছি। তো ঈদ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই কাটাইলাম। বাবা আছে, ওয়াইফ আছে, বাচ্চা আছে, তাদের সাথে ঈদ কাটাইলাম। গেছিও আরামে, আইসিও আরামে, কোনো সমস্যা না। ভাড়াটা বেশি, তেমন বেশি না, নাই 50 টাকা বেশি, যেটা চলে আসলাম এমনি খোলামেলা ঢাকায় জন্য চলে আসলাম। জালগাড়ির থেকে ঢাকায় ভাড়া নিজে সায়দাবাদ 900 টাকা, অন্যান্য সময় 500 টাকা, 400 টাকা। ঈদের পর প্রথম অফিস খুলেছে, তবে তার প্রভাব পড়েনি নগরীর রাস্তাঘাটে। বেশিরভাগ সড়কেই যানবাহন ছিল অনেকটাই কম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তির অধ্যাদেশের বিষয়ে সংসদের বিশেষ কমিটি একমত হয়েছে। আর আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, সংবিধান ও জন আকাঙ্ক্ষা দুটোকে গুরুত্ব দিয়ে কাজ করছে বিশেষ কমিটি। 30 দিনের মধ্যে পর্যালোচনা করে চলতি অধিবেশনে তা তোলা হবে। জুলাই যোদ্ধাদের তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। এছাড়া বিভিন্ন বিষয়ে আছে যেগুলো বিগত ফেসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নাম বিভিন্ন নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে। এগুলো ইজিলি আমরা গ্রহণ করব। অনেক বিষয়ে একমত হওয়া গেছে, যেগুলো আইন করা প্রয়োজন ছিল, তখন সংক্ষিপ্ত সময়ে করতে হয়েছে। এগুলো সব বিষয়ে একমত হয়েছে কিনা, জুলাই ইনডেমনিটি যেটা, হ্যাঁ, সবাই একমত। 133টা অধ্যাদেশকে যাচাই বাছাই করার জন্য সংসদ একটি বিশেষ কমিটি গঠন করে দিয়েছে। আমরা সেই কমিটি বসেছিলাম, যাচাই বাছাই করছি। সংবিধান
এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে, সেটাকে আমাদের একটা আইনগত বাধ্যবাধকতা 30 দিন, আমরা সেই বাধ্যবাধকতার মধ্যেই থাকব, আমরা সাংবিধানিকভাবে এগিয়ে যাব। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় গতকাল চট্টগ্রাম বিমানবন্দরে 11টি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করেছে, বাতিল হয়েছে 7টি। চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, আন্তর্জাতিক ফ্লাইট চলাচল কিছুটা বেড়েছে। সোমবার বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত 3টি অ্যারাইভাল ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী 2টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ারের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট। এদিকে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত 6টি অ্যারাইভাল ফ্লাইট ও 5টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল। আন্তর্জাতিক প্রসঙ্গ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার বিষয়ে মিথ্যা খবর প্রচার করছেন বলে অভিযোগ ইরানের। সোমবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, তেলের বাজারকে প্রভাবিত করতে এসব ভুয়া খবর প্রচার করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো আলোচনা হয়নি। এদিকে ইরানের সাথে চুক্তির সম্ভাবনা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট, আর সব পক্ষকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন। এর মধ্যেই চলছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো ধরনের শান্তি আলোচনা হয়নি। শান্তি আলোচনার নামে মিথ্যা ও গুজব ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই অভিযোগ করেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, যুদ্ধের সমাপ্তি না, মূলত তেলের বাজারকে প্রভাবিত করতে এসব ইচ্ছাকৃতভাবে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুরও এখন অনেকটা নমনীয়। সোমবার মার্কিন প্রেসিডেন্টের সাথে ফোন আলাপ করেন নেতানিয়াহু। পরে এক ভিডিও বার্তায় বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জন হয়েছে। ইরানের সাথে দ্রুতই একটি চুক্তিতে যেতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর বিষয়টি 5 দিনের জন্য স্থগিত করলেও ইরানের বিভিন্ন শহরে চলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একের পর এক হামলা। মঙ্গলবার ভোরে ইরানের তেহরান সহ আশেপাশের শহরে কয়েক দফায় হামলা চালায় মার্কিন বাহিনী। রাজধানীর একটি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে মার্কিন হামলায় এক অধ্যাপক ও তার 2 সন্তান নিহত হয়েছে। এ পর্যন্ত ইরানের নিহত সংখ্যা ছাড়িয়েছে 1500। যুদ্ধের 25তম দিনে পাল্টা ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। রকেট ও মিসাইল হামলা চলছে সৌদি আরব, বাহরাইন ও কুয়েতে। বেশ কয়েকটি মিসাইল ভূপাতিত করার দাবি তুলেছে মার্কিন মিত্ররা। তবে ইরানের একের পর এক হামলায় ইসরায়েলের হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের সত্যতা না মেলায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও কিছুটা বেড়েছে। জ্বালানি বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে যুদ্ধ শত্রুতা বন্ধ করে সব পক্ষকে সমঝোতে আসার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।